জোহার, নমস্কার, জয় গরাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র এখন একেবারে গেরুয়াময়। বঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র এখন গেরুয়াময়। তবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের এই যে জঙ্গলমহল এলাকা, যে জঙ্গলমহলে বলা যেতে পারে যে তৃণমূল প্রায় একেবারে শূন্য, অর্থাৎ জঙ্গলমহলে যে সমস্ত কুর্মী বহুল বিধানসভা সিটগুলি রয়েছে সেই সকল বিধানসভা সিটে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের ব্যাপক হার হয়, মানে পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেস এবার হারিয়ে যায় এবং সেই সকল বিধানসভা সিটগুলাতে এবার বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু বিপুল পরিমাণে ভোট পেয়ে তারা জয়লাভ করে। আর জঙ্গলমহলে বিজেপির যে এত বড় জয়, এই যে জঙ্গলমহলে বিশেষ করে যে জঙ্গলমহলে কর্মীদের ভোট একটা নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে, সেই জঙ্গলমহলে বিজেপির এই যে এত বড় জয়, সেই জয়ের পেছনে কে রয়েছে সেই নিয়ে কিন্তু দেখা যায় যে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই এক ব্যক্তির নাম খুব বেশি পরিমাণে চর্চায় রয়েছে। সেই ব্যক্তিটাকে না, সেই ব্যক্তিটি হলেন কুর্মী সমাজ আন্দোলনের সাথে যিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তোমরা ইতিমধ্যে বেশ কিছু খবরের কাগজের কাটিং সরাসরি দেখতে পাচ্ছ। অজিত প্রসাদ মাহাতোকে নিয়ে একটা যে চর্চা বা জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে, যে জঙ্গলমহলে বিজেপির যে এত বড় জয়, সেই জয়ের পেছনে যদি সবচেয়ে বড় কারো হাত থেকে থাকে, সেই ব্যক্তিটি হলেন আদিবাসী কুর্মী সমাজের নেতা তথা সমাজ আন্দোলনের দীর্ঘদিনের যিনি সাক্ষী রয়েছেন অজিত প্রসাদ মাহাতো। বিজেপির এই যে বড় জয়, সেই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার রয়েছে? না, অজিত প্রসাদ মাহাতোর, আমাদের এই জঙ্গলমহলের বুকে। তো চলো আজকের ভিডিওর যে মূল আলোচনা, সেই আলোচনায় আসার আগেই তোমাদের সকলকে আগে একটা ভিডিও দেখাই। তোমরা সকলে কিন্তু ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপরে ভিডিওর মূল আলোচনায় আসছি। একটিও ভোট আর টিএমসি কে দিব নাই, ঠিক আছে না? ঠিক আছে না? জঙ্গলমহলের টোটালটাই আমরা হারাবো এই টিএমসি কে। আর সেদিনে তো দেখলে বন্ধুগণ, ভিডিওটা হলো আজ থেকে প্রায় কয়েক মাসের আগে, অর্থাৎ বিধানসভা ভোটের আগের ভিডিও। বিধানসভা ভোটের কয়েক মাস আগের ভিডিও, যেখানে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি একটা মঞ্চ থেকে বক্তব্য রাখছেন। কি বক্তব্য রাখছেন? না, নো ভোট টু টিএমসি, তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট নয়। এবং এখানে উনি একটা বড় ঘোষণাও করেছেন যে এইবার 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে আমরা জঙ্গলমহলে তৃণমূলকে একেবারে শূন্য করব। জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসকে একেবারে শূন্য করার ডাক দিয়েছিলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। এবং ভোটের রেজাল্ট যখন বাইর হয় তখন কি দেখা যায়? না, বিধানসভা ভোটের আগে দেওয়া ওনার বক্তব্য এবং ভোটের যে রেজাল্টের ফলাফলের পর দেখা যায় যে সত্যিই জঙ্গলমহলে তৃণমূল একেবারে শূন্য। সমস্ত কুর্মী বহুল বিধানসভা সিটগুলাতে তৃণমূল কংগ্রেস পুরাপুরি ভাবে হারিয়ে যায়। তো এই যে অজিত প্রসাদ মাহাতোর এই যে এত বড় একটা বক্তব্য আমরা কয়েক মাস আগে দেখি, এই বক্তব্য নিয়ে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের বেশ কয়েকজন নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু বহু প্রতিক্রিয়া দেখা দেয়। তারা কিন্তু অজিত প্রসাদ মাহাতোর বিরাট সমালোচনা করতে শুরু করে যে নিশ্চয়ই এই অজিত মাহাতো নিশ্চয়ই এই বিজেপির কাছে টাকা খাইয়েছে, তাই তৃণমূলকে ভোট না দেওয়ার কথা বলছে কুর্মী সমাজের মানুষদেরকে। নিশ্চয়ই এই লোকটা বিজেপির কাছে টাকা খাইছে। তো যারা সেই সময় অজিত মাহাতোকে অত বড় বড় কথা বলতো, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে সেই সময় অর্থাৎ তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের রমরমা রাজত্ব, একেবারে পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তরে পুরাপুরি ভাবে তৃণমূল কংগ্রেসের রাজত্ব, পুরাপুরি ভাবে তাদের সরকার থাকাকালীন এই যে একটা এত বড় বক্তব্য উনি দিয়েছেন, যারা ওনার সমালোচনা করছেন অজিত মাহাতোর সমালোচনা করছেন, কারো বাপের বেটার ক্ষমতা নাই যে এত বড় বক্তব্য একটা দিয়ে দিয়ার। তৃণমূলের রমরমা রাজত্বের মধ্যে
এই যে নো ভোট টু টিএমসি যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছে অজিত মাহাতোকে নিয়ে, বিরূপ প্রতিক্রিয়া, তাদের কারো ক্ষমতা নাই যে তৃণমূলের রাজত্বে তৃণমূলকে না ভোট দেওয়ার কথা বলে দিবে। বলো তো দেখি, যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা বলো তো দেখি, যে রাজ্য সরকার যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখন কারো ক্ষমতা ছিল? কোন মাইকেল আলের এই ক্ষমতাটা ছিল যে কোনো একটা মঞ্চ থেকে বলে দিবে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেওয়া না হয়? কারো ক্ষমতা ছিল নাই। একমাত্র আদিবাসী কুর্মী সমাজের নেতা, উনি কুর্মীদের জাতিসত্তার আন্দোলনকে মজবুত করার জন্য এবং কুর্মীদের দাবি দাবা আদায়ের জন্য উনি এই ধরনের একটা মন্তব্য করতে উনি বাধ্য হয়েছিলেন। যদি বলো কি কারণে উনি এই মন্তব্যটা করেছিলেন, না আমরা বিগত সময়ে যদি দেখি, এই যে কুর্মীরা বারবার বিভিন্ন দাবিতে যে আন্দোলন করে আসছিল, মানে একটা তো প্রশ্ন জাগতেই পারে। তার কারণ আমরা যদি একটু পেছনের দিকে যাই, একবার পেছনের দিকে যাওয়া যাক, চলো। যদি আমরা পেছনের দিকে যাই তো সংক্ষেপে যদি বলি যে কুর্মীরা 2017 সাল থেকে বারবার আন্দোলন করে এসেছে। কখনো তারা রেল অবরোধ করেছে, কখনো তারা সড়ক অবরোধ করেছে, কখনো ডিএম অফিস ঘেরাও, কখনো এসপি অফিসে ডেপুটেশন, বিভিন্ন ভাবে তারা আন্দোলন করে এসেছে কুর্মী সমাজের নেতারা। এলে বিশেষ করে মোটামুটি যারা সমাজ আন্দোলনের সাথে আশা করছি যুক্ত আছে তারা সবাই কম বেশি জানো, এবং যারা জানো না তাদেরকেও বলে রাখি যে 2017 সাল থেকে বিশেষ করে কুর্মীদের আন্দোলনটা একটা নতুন মাত্রা পাইছিল আমাদের এই জঙ্গলমহলে। এবং দাবি কিন্তু একটাই ছিল, 2017 সাল থেকে 2026 সাল, মানে যদি আমরা 26টা বাদ দিয়ে 25 সাল পর্যন্ত দেখি, তাহলে এই যে 8-9 বছরে কুর্মীদের যে বারবার রেল অবরোধ হয়, সড়ক অবরোধ হয়, সেই অবরোধ বা আন্দোলন কিন্তু একটা উদ্দেশ্যকে নিয়েই হয় বা একটা টার্গেটকে কেন্দ্র করেই হয়। সেই টার্গেটটা কি ছিল না, কুর্মীদের যে সিআরআই রিপোর্ট রয়েছে, সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে পাঠাতে বলেছে, সেই রিপোর্টটা যাতে পাঠান দেওয়া হয়। কিন্তু দেখা যায় বারবার আন্দোলন করার পরও বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বিভিন্ন প্রলোভন দেখায় বারবার কিন্তু আন্দোলনটা তুলে নেওয়া হয়। যে কি প্রতিশ্রুতি দেওয়া হয় না, তোমরা যদি এবার আন্দোলনটা তুলে নাও তাহলে আমরা খুব শীঘ্রই অতি দ্রুত সমীক্ষা চালাবো এবং কর্মীদের দাবি দাবা কিন্তু পূরণ করব। কিন্তু দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু কর্মীদের যে ইস্যু, কর্মীদের যে দাবি, সেটি যে জায়গাতে দাঁড়ান ছিল একেবারে সেই জায়গাতেই দাঁড়ান থেকে যায়। তারপরে আমরা কি দেখি না, 2025-এ 20 সেপ্টেম্বর, যেখানে দেখা যায় আদিবাসী কর্মী সমাজ সহ কর্মী সমাজের একাধিক সংগঠন একটা বড় আন্দোলনের ঘোষণা করে। তারা কি করেছিল না, বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এই তিনটা যে রাজ্য রয়েছে কর্মী বহুল, এই তিনটা রাজ্যে তারা 100টি রেলওয়ে স্টেশন অবরোধের ডাক দেয়। এবং দেখা যায় ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এই রেল অবরোধটা সফল হয়, কিন্তু পশ্চিমবঙ্গে একদিকে যেমন দেখা যায় কলকাতা হাইকোর্ট একটা নির্দেশিকা জারি করে, এবং অপর দিকে দেখা যায় যে নির্দেশিকা জারি করা হয় যে আন্দোলন আর অবরোধ করা যাবে নাই। অপর দিকে দেখা যায় এইখানের জঙ্গল মহলের যারা কর্মী সমাজের মূল নেতা ছিলেন অজিত প্রসাদ মাহাতো ছাড়াও যারা অন্যান্য নেতা ছিলেন, তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা একেবারে অনড় থাকে, অচল থাকে। তারা কিন্তু পরিষ্কার ঘোষণা করে যে তারা আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণভাবে করবে এবং পুরোপুরিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা আন্দোলন করবে, পুরোপুরি শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করবে। কারণ আমরা যদি কর্মীদের আন্দোলনের যদি রূপরেখা নিয়ে একবার যদি চর্চা করি বা একবার যদি আমরা দেখি, তো কর্মীরা 2022-এ এবং 2023-এ কর্মীরা রেল অবরোধ করে, এবং সেই রেল অবরোধটা আমরা সকলেই সাক্ষী আছি যে পুরোপুরি 5 দিন ধরে চলে। 5 দিন ধরে কিন্তু রেল অবরোধ হয়। কুস্তাওয়াড় এবং খেমাশুলিতে রেল অবরোধ হয় এবং সড়ক অবরোধ হয়। এই অবরোধটা 5 দিন ধরে চলার পরও সেখানে কোনোভাবেই আইন শৃঙ্খলা যে অবনতি, সেই অবনতি কিন্তু একেবারে লক্ষ্য করা যায়নি। যেখানে বিভিন্ন জায়গায় আন্দোলনে হিংসার ঘটনা কম বেশি লক্ষ্য করা যায়, সেখানে জঙ্গল মহলে এই যে কর্মীদের যে এত বড় আন্দোলন, 5 দিন ধরে তারা যে রেল অবরোধ করেছিল, সড়ক অবরোধ করেছিল, রেল লাইনের একটা পাথর পর্যন্ত লড়ে নাই, একটা পাথর পর্যন্ত লড়ে নাই। এর থেকে তো একটা বিষয় প্রমাণিত যে কর্মীদের আন্দোলনটা তাহলে কতটা শান্তিপ্রিয়, কতটা শৃঙ্খলাবদ্ধ ভাবে কর্মীরা আন্দোলন করেছে, যার কারণে আন্দোলনটা পুরোপুরিভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো গাড়ির কাজ ভাঙচুর করা হয় নাই,
কোনো মানুষের উপর আঘাত আনা হয় নাই, কোনো পুলিশের উপর আঘাত আনা হয় নাই। তাহলে একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা চলেছে কর্মীদের বরাবরই। জঙ্গলমহলে কর্মীরা যখনই বারবার আন্দোলন করেছে, আন্দোলনটা পুরাপুরি ভাবেই শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু 2025-এর 20শে সেপ্টেম্বর কি ঘটনা ঘটে না, 20শে সেপ্টেম্বরের আগে আমরা দেখি, এই যে কথাটা আমি বললি যে কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ আছে, সেই নির্দেশের পরে দেখা যায় রাজ্য পুলিশ কিন্তু একেবারে লড়ে চড়ে বসে, একেবারে লড়ে চড়ে বসে। এবং দেখা যায় তারা কর্মীদের যেই আন্দোলন, সেই হাইকোর্টের নির্দেশটাকে কাজে লাগান কর্মীদের এই আন্দোলনটাকে কি করে না বেআইনি বলে। এবং অপরদিকে কর্মী সমাজের নেতারাও দেখা যায় যে তারা তাদের দাবি বা আন্দোলনে তারা অনড়, যার ফল বা পরিণাম কি দেখি না একটা সংঘর্ষ বাঁধে। প্রথমত সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি এবং দেখা যায় 20শে সেপ্টেম্বর অর্থাৎ রেল অবরোধ করার 1-2 দিন আগে থেকেই কর্মী সমাজের বহু নেতাকে কিন্তু গৃহবন্দী করা হয়, বহু নেতাকে গ্রেফতার করা হয়েছে, বহু নেতাকে, এটা আমরা সকলেই কম বেশি দেখেছি। এবং বহু নেতাকে কিন্তু ঘরছাড়াও হইতে হয়েছে। তারপরেই চলে আসে 20শে সেপ্টেম্বর অর্থাৎ যেদিন রেল অবরোধ করার দিন। সেই দিন দেখা যায় কোটশিলা যে রেলওয়ে স্টেশন রয়েছে, সেখানে যারা কর্মী আন্দোলনকারী এবং পুলিশ, এই দুই পক্ষের মধ্যে একটা পুলিশ প্রশাসনের মধ্যে একটা সংঘর্ষ বাঁধে। এবং সংঘর্ষের পর আমরা কি দেখি না বহু কর্মী আন্দোলনকারীদের কি করে না পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে যায়, তাদেরকে জেল খাটায়। ইয়ার আগেও আমরা দেখেছি ঘাগরঘাটা কর্মসূচিকে কেন্দ্র করে বহু আন্দোলনকারী জেলে যায়। পুরুলিয়া তো দেখেছি কর্মী সমাজের আন্দোলনকে কেন্দ্র করে বহু কর্মী সমাজের নেতা জেলে গিয়েছিল। তো এই যে বারবার তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার যেভাবে পুলিশের সাহায্য নিয়ে যেভাবে পুলিশের সন্ত্রাস কর্মী জাতির মানুষের উপরে তারা তৈরি করেছিল, তারই প্রতিবাদে দেখা যায় আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা একটা প্রতিবাদ সভা করে 8ই অক্টোবর তারা একটা প্রতিবাদ সভা করে। এবং ওই সভা মঞ্চ থেকে উনি মমতার পুলিশকে পুরোপুরিভাবে হুঁশিয়ারি দেন এবং মমতা সরকারকে উনি হুঁশিয়ারি দেন যে নো ভোট টু টিএমসি। যতক্ষণ না পর্যন্ত আপনারা কর্মীদের যে দাবি রয়েছে, কর্মীদের যে ইস্যু রয়েছে, সেই ইস্যু যতক্ষণ না পর্যন্ত আপনারা পূরণ করছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের জঙ্গলমহলের কর্মী সমাজের মানুষেরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কোনো প্রকার ভোট দিবে নাই। এবং সেই প্রতিবাদ সভাতে আমরা দেখি কিভাবে হাজার হাজার মানুষের যে একটা বিরাট জমায়েত, সেই জমায়েত লক্ষ্য করা যায়। তারপরে দেখা যায় দিনের পর দিন পেরায়, আবারও সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, কিন্তু তখনও পর্যন্ত মানে কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও দেখা যায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। কর্মীদের দাবি পূরণের ব্যাপারে সেরকম কোনো স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। এবং তারপরে দেখা যায় যে আবারও ক্ষুব্ধ হন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো এবং মুরগুমার মঞ্চ থেকে 5 এবং 6 ফেব্রুয়ারি আদিবাসী কর্মী সমাজের ডাকে প্রতি বছর একটা ধরম জড়োয়াহি অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলার মুরগুমা ড্যামের ধারে। এবং সেইখানে উনি কিন্তু ঘোষণা করেন যে নো ভোট টু টিএমসি। 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি ভাবে আমরা বহিষ্কার করব। তাহলে এখন প্রশ্ন হইলো যে তাহলে যদি আমরা তৃণমূলকে বহিষ্কার করি, তাহলে আমরা ভোটটা কাকে দিব না? এক্ষেত্রে কর্মী সমাজের নেতা উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে যেহেতু কর্মীদের এসটির সাথে সাথে একটা দাবি আছে, কুড়মালি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হোক, সেই দাবিটা পূরণ করার ক্ষমতা কিন্তু কেন্দ্র সরকারের কাছে রয়েছে, কেন্দ্র সরকারের আছে। অতএব কি করুক না, কেন্দ্র সরকারকে উনি শর্ত দেন যে বিধানসভা ভোটের ডেট ঘোষণা হওয়ার আগে কুড়মিদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হোক। তবেই কিন্তু এই বিধানসভা নির্বাচনে কুড়মিরা কি করবে না, ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে সমর্থন করবে। আর যদি তারা না করে, তাহলে কুড়মি সমাজ বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। মুরগুমা ড্যাম থেকে অজিত প্রসাদ মাহাতো এই যে এত বড় ঘোষণা করে, তারপরেই দেখা যায় যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে সেই রকম কোনো পদক্ষেপ তারপরেও কিন্তু গ্রহণ করা হয় নাই। কিন্তু দেখা যায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যারা বড় মাপের নেতা বা লিডার রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহজির সাথে দিল্লিতে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর একটা বৈঠক হয়। এবং সেই বৈঠক নিয়ে আমরা দেখি যে একটা আলোচনা বা চর্চা জঙ্গলমহলের বুকে শুরু হয়, যে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপরেই দেখা যায় যে
বৈঠকে একটা বিষয় যে পরিষ্কার আশ্বাস দেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যে কর্মীদের যে ভাষা রয়েছে সে ভাষাটা অবশ্যই কিন্তু আমরা পূরণ করব, অবশ্যই আমরা পূরণ করব। তো সেই যে একটা বড় আশ্বাস ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টাকে দেন, এই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসে কিন্তু আদিবাসী কর্মী সমাজের মূলমন্ত্র ঘোষণা করেন যে এইবার 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা কি করব না, বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থন করব। এবং ঠিক তারপরে দেখা যায় যে কর্মী সমাজ আন্দোলনের একজন বড় মুখ, বড় নেতা, যিনি গড়বেথার যে পরিবর্তন যাত্রা হয় বিজেপির, সেই পরিবর্তন যাত্রাতে উনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করেন, কে না রাজেশ মাহাতো। এবং তারপর থেকে আরো একটা চর্চা বা জল্পনা জঙ্গলমহলের বুকে শুরু হয় যে রাজেশ মাহাতো ছাড়াও পুরুলিয়ার আরো একজন এরকম বড় হেভিওয়েট কর্মী নেতা রয়েছে, হেভিওয়েট একজন বড় কর্মী নেতা রয়েছেন যিনি এবার জয়পুর বিধানসভা কেন্দ্র বা বাগমুন্ডি থেকে প্রার্থী হইতে পারে। এবং তারপরে দেখা যায় সমস্ত জল্পনা, সমস্ত কৌতূহলের অবসান ঘটে এবং জয়পুর থেকে প্রার্থী হন বিশ্বজিৎ মাহাতো। অজিত প্রসাদ মাহাতোর একমাত্র ছেলে, একমাত্র সন্তান বিশ্বজিৎ মাহাতো জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। এই যে প্রার্থী হওয়ার পরেই দেখা যায় জঙ্গলমহল জুড়ে অজিত প্রসাদ মাহাতোর নিয়ে যে সমালোচনা, সেই সমালোচনা কিন্তু বিভিন্ন দিকে শুরু হয়। অনেকেই বলতে শুরু করে দেয় যে অজিত মাহাতো তো কর্মীদের মিটিং করতে তো দিল্লি যায়নি, ওর বেটার সেটিংটা করতে দিল্লি গিয়েছিল। তো এই ধরনের বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে অজিত প্রসাদ মাহাতো নিজের যে দাবি, সেই দাবিতে একেবারে অনড়। উনি পরিষ্কার ঘোষণা করেন যে এই 2026-এর বিধানসভা নির্বাচন উনি বিজেপিকে সমর্থন করবেন। এবং তারপরে দেখা যায় শুধুমাত্র মুখে বললেই তো চলবে নাই, মুখে তো মানে গল্পে গরু গাছে উড়ে, তো সেরকম মুখে বললেই তো চলবে নাই, উনি কিন্তু সরাসরি রাস্তায় নেমে ভারতীয় জনতা পার্টির যারা বিজেপি ক্যান্ডিডেট বা যারা প্রার্থী ছিলেন তাদের সাথে উনি সরাসরি মিটিং করেন এবং তাদের সংগঠনকে, আদিবাসী কর্মী সমাজ যে সংগঠন রয়েছে এবং বাকি কর্মী সমাজের যে সমস্ত সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনগুলাকে উনি আহ্বান জানান যে এইবার 2026-এর বিধানসভা নির্বাচনে যাতে সকল কর্মী সংগঠনগুলো বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। এবং তার কথা অনুসারে আমরা দেখতে পাই কি না, কর্মী সমাজ আন্দোলনের বহু যারা নেতা ছিলেন তারা সরাসরি রাস্তায় নেমে কিন্তু বিজেপিকে সমর্থন করেন, যা আমরা বিভিন্ন গ্রাম থেকে শহর সর্বত্রই দেখতে পাই। একদিকে বিজেপির যে ঝান্ডা, সেই ঝান্ডা বা পতাকা উড়ছে, আর অপরদিকে জয়গরামের পতাকা, অপরদিকে জয়গরামের পতাকা। তো অজিত প্রসাদ মাহাতোর এই যে একটা বড় ঘোষণা, 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা জঙ্গলমহল থেকে তৃণমূলকে শূন্য করব এবং বিজেপিকে আনবো, যেহেতু বিজেপি আমাদের দাবিটা পূরণ করবে। এবং আমরা দেখি যে বিধানসভা ভোটের প্রচারের সময় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যারাই আইসিছেন জঙ্গলমহলে প্রচারে, সকলেই কিন্তু কর্মীদের দাবিটা কিন্তু মঞ্চ থেকে তুলে ধরেছেন। কর্মীদের যে দুঃখের কথা, কর্মীদের যে মনের ব্যথা, সেই বিষয় কিন্তু ওনারা বড় বড় মঞ্চ থেকে তুলে ধরেছেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। তো আজ বর্তমানে এই যে জঙ্গলমহলে তৃণমূল যে একেবারে শূন্য, বিশেষ করে কর্মী বহুল বিধানসভা সিটগুলাতে পুরুলিয়াতে 9-9 বিজেপির দখলে, ঝাড়গ্রামে 4-4 বিজেপির দখলে, বাঁকুড়াতে 12টার 12টা সিট বিজেপির দখলে এবং পশ্চিম মেদিনীপুরের সম্ভবত 13টা বিধানসভা সিট বিজেপির দখলে গেছে, 2টা বা 1টা সিট তৃণমূল কংগ্রেসের দখলে গেছে সম্ভবত। তো যারা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো বা যারা জানো তারা অবশ্যই জানিবে যে পশ্চিমবঙ্গের 15টা বিধানসভা সিটের মধ্যে তৃণমূল কটা পাইছে এবং বিজেপি কটা পাইছে। তো আমার যতটা আপাতত মনে হচ্ছে যে বিজেপি সম্ভবত 15টা সিটের মধ্যে মনে হয় বিজেপি 13টা সিট পেয়েছে। তো যাই হোক, এই যে জঙ্গলমহলে যেখানে অজিত প্রসাদ মাহাতো বিধানসভা ভোটের আগে উনি ঘোষণা করেছিলেন যে জঙ্গলমহল থেকে আমি তৃণমূলকে মুক্ত করব, এবং ভোটের ফলাফলের রেজাল্ট বাইর হওয়ার পরেই দেখা যায় যে সত্যিই এই জঙ্গলমহল থেকে তৃণমূল একেবারে মুক্ত, মানে তৃণমূল একটা সিটও জয়লাভ করতে পারে নাই। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো নাই। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, জঙ্গলমহলে বিজেপির যে এই এত বড় জয়, সেই জয়ে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর কতটা অবদান রয়েছে? সত্যিই কি অজিত বাবু জঙ্গলমহলের কিং মেকার? এই ব্যাপারে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
ততক্ষণ অবধি সবাইকে জোহার, নমস্কার, জয় গরাম।